তাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার মাধ্যমে তারা ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। যুক্তরাষ্ট্রে বসে সব কিছু অস্বীকার মাস্টারমাইন্ড শাহীনের, ঝিনাইদহে অপরাধের প্রাসাদ। আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে, আগে জানতাম না, আমি ওখানে ছিলামও না। আমাকে এখন বলা হচ্ছে মাস্টারমাইন্ড। যদি এটা করেই থাকি তাহলে আমার সাইডে আমি করবো এটা। শাহীন মিয়া চাঁদাবাজ বুঝেছেন? এই শাহীন মিয়ার জন্য সবাই অতিষ্ঠ। তার বাহিনী আছে, পোষা বাহিনী, বাহিনীর দ্বারা আরো মনে করেন ক্ষতিগ্রস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এ অঞ্চলের শান্তি বিনষ্টের পায়তারা চলছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বললেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, মজুদ আছে আপৎকালীন খাদ্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। শ্রমিক ঠকানোর মামলাকে টানা হেচড়া উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলছে রাষ্ট্রপক্ষ, আরও 1.5 মাসের জামিন। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে কাল। গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। এখনো স্পষ্ট নয় গতিপথ। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইয়া হোসেন শহীদ খিদমত সরদার জবহে ডিপ্লোমাসি ওয়া জিহাদ। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। জন্মস্থান মাশহাদে শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। 13 দিনের কিলিং মিশনের পর আধা ঘন্টায় হত্যা। বন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানী গুলশান ও বসুন্ধরায় শাহীনের ফ্ল্যাটে হয় এই হত্যার ছক। বিকেলে এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুনা রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে, কারা কারা থাকবে এই অপরাধের সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে,
এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসে এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গেছিল 30 তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে 18 তারিখ তো একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে, শাহিন তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে আপনার ওই মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্রে অনেকগুলি মামলা আছে এবং সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে। তার নাম হলো শিমুল। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে গোয়েন্দা পুলিশের তথ্য আদান প্রদান হয়েছে। ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 পুলিশ কর্মকর্তা আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসার পর যৌথভাবে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনা রশিদ যেসব কথা বলেছেন এবার শুনব সেই বক্তব্য। ইন্ডিয়া থেকে 4 সদস্যের প্রতিনিধি দল আসছেন, তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন তার মাধ্যমে তারা রেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। শাহিন নিজেকে নিরাপরাধ দাবি করলো। ঝিনাইদহের কোট চাঁদপুরের মানুষের দাবি অপরাধের রাজত্ব গড়ে তুলেছেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এই শাহিন। স্থানীয়রা জানিয়েছেন মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত সে। লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আব্দুল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। আনোয়ারুল আজিম আনারের খুনের সঙ্গে বন্ধু শাহিনের নাম উঠে আসার পর মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতরা। আনারুলের হত্যার পাশাপাশি বিচারের দাবি জানান তাদের উপর আখতারুজ্জামান শাহিনের নির্যাতনেরও। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হত্যার খবর নিশ্চিত হওয়ার 12 ঘন্টার মধ্যেই প্রকাশ্যে আসে মূল পরিকল্পনাকারী হিসেবে তারই বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিনের নাম। গোয়েন্দা তথ্য বলছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ভাড়াটে খুনির মাধ্যমে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এরপরই প্রকাশ্যে আসতে শুরু করে শাহিনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, হত্যা, স্বর্ণ চোরাচালান, হয়রানি সহ নানা অপকর্মে বছরের পর বছর কোটচাঁদপুর সহ পুরো ঝিনাইদহে প্রভাব বিস্তারের তথ্য। কোটচাঁদপুরে গড়ে তুলেছেন আলিশান রিসোর্ট। আমরা শাহিন মিয়ার দ্বারা নির্যাতিত, তার বাহিনী আছে, পোষা বাহিনী, এই বাহিনীর দ্বারা আরো অনেক ক্ষতিগ্রস্ত। শাহিন
আমার এই অবস্থার জন্য দায়ী। সে বিভিন্ন জায়গাতে লোক ভাড়া করে নিয়ে এসে এখানে কুপাকুপি করায়। কিছুদিন আগে কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে তার ভাই সেলিমকে বিজয়ী করতে প্রভাব ছিল শাহিনের, এমন অভিযোগও রয়েছে। তবে হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো অপরাধে তার ভাই আখতারুজ্জামান শাহিন জড়িত বলে মনে করেন না পৌর মেয়র। আমার সাথে তার ওইভাবে কোনো কানেকশনও নেই, আর ওই ভালো মন্দ এটুকুর বাড়ি সেরকম কোনো কথা আমার সাথে বিগত 3 বছরের মধ্যে হয় না। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন বর্তমানে সেখানেই অবস্থান করছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে এই অঞ্চলের শান্তি নষ্ট করার পায়তারা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনও চলমান। সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। আপৎকালীন খাদ্যের মজুত রয়েছে উল্লেখ করে সরকার প্রধান আরও বলেছেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পায়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। সেটা হলো বাস্তবতা। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না, হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ৮৩টি দলিলের এ সম্পদ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত ৩১ মার্চ খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এছাড়া বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ৮৩টি দলিল আদালতে দাখিল করে দুদক। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন, রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ
জব্দের নির্দেশ দিয়েছেন। বেনজুরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে বলে জাতীয় ওই দৈনিকে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাবেক আইজিপির দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটায় প্রায় 1 কোটি 85 লাখ টাকা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তাতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যান 30 সেপ্টেম্বর 2022 সালে। অবসরের পর জানা যায়, বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের বিপরীতে ভারসাম্যহীন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বললেন, কোন ক্ষোভে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আসছে কিনা জানা যাবে কাল। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপটি। গতিপথে স্পষ্ট না হলেও সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে আপনার যে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, এটা হয়তো আগামীকাল আপনার নিম্নচাপ হতে পারে এবং এটা আরও ঘনীভূত হয়ে হয়তো পরশু দিনে সাইক্লোনের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যখন সাইক্লোন আবার কোস্টের কাছাকাছি চলে আসবে, সেই সময় তাপমাত্রা অটোমেটিক কমে যাবে। এটা ল্যান্ডফল, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ কোস্টের আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যদিও আসে, সেক্ষেত্রেও সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাট ট্যাক্স আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হয়রানি করছে উল্লেখ করে তা দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। একই সঙ্গে তিনি এনবিআর এর রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়া অটোমেশন করার তাগিদ দেন। তুলে ধরেন ডলার সংকটে ব্যবসায়ীদের ভোগান্তির বর্তমান চিত্র। এবার মোট 20টি প্রতিষ্ঠান রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল। আমরা ট্যাক্স, ব্যাট, ব্যাংক ইন্টারেস্ট, ডলার, অনেক কিছুর মধ্যে আমরা কিন্তু সমস্যা নিমজ্জিত। তারপরেও কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের মধ্যে বাংলাদেশকে একটা স্মার্ট উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য একটা ব্যবসা বান্ধব এবার বাজেট দেবে এবং সেই ব্যবসা বান্ধব বাজেটে আমাদের সব কথাগুলি থাকবে, আমরা যাতে হয়রানি ছাড়া ব্যবসা করতে পারি।
কলকাতায় গ্রেফতার ক্যাব চালকের স্বীকারোক্তিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের সন্ধানে অভিযানে নেমেছে সিআইডি। রাত 11টার দিকে কলকাতার কাশীপুর থানার ভাঙনের কৃষ্ণমঞ্চ এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এর আগে ক্যাব চালক জোবায়েরের স্বীকারোক্তিতে জানায়, সাদা রঙের ওই ক্যাবে করে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে কৃষ্ণমঞ্চ এলাকায়। এরপর তাকে নিয়ে সেখানে তল্লাশি শুরু করে সিআইডির একটি দল।